রাঁচি ঘোরা শেষ হলে আমরা রওনা দিলাম নেতারহাটের পথে। খুব সকালেই আমরা রওনা দিয়েছিলাম গাড়ি করে। তো এখান থেকে বাসও ছাড়ে, বাসও করে নিতে পারেন। রাস্তা ভালোই বেশ। তো দুপাশটা এত অপূর্ব, মানে নেতারহাটকে যে কেন ছোটনাগপুরের রানী বলে এটা দেখলেই বুঝতে পারবেন। এমনিতেই নেতারহাট প্রায় 3000 ফুট উপরে অবস্থিত, ছোট পাহাড়ের উপরে অবস্থিত, কিন্তু খুব সুন্দর, একদম ছবি আঁকা। দেখুন, আমরা তো দাঁড়িয়ে গেছিলাম, ফটো তুললাম সেই ছোটোবেলায় আঁকা পাহাড়ের মতো। এটাকে পিরামিড পাহাড় বলে। এবং রাস্তাটা বেশ নির্জন, মানে এখানে ঘোরার এটাই হচ্ছে বাড়তি পাওনা, যে লোকালয় থেকে দূরে বেশ একটা বন্য পরিবেশে কাটানো। এটা হচ্ছে সেন্ট্রাল স্কুল নেতারহাটের। আমরা নেতারহাট ঢুকে গেছি এবার। নেতারহাট ভর্তি হচ্ছে এই শালের জঙ্গল আর পাইনের জঙ্গল। গোটা পাহাড়টা জঙ্গলে ভর্তি আর নিরালা নির্জন, ভীষণ সুন্দর। মানে প্রাকৃতিক শোভা বর্ণনা করা যায় না, না দেখলে চোখে। তো আমরা প্রথমেই গেলাম ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে। তো এখানে ওই রাজকন্যা ম্যাগনোলিয়ার গল্প আছে, তার এই যে প্রেমিক, তাকে কিভাবে তার বাবা মেরে ফেলেছিল। তারপর এখান থেকে আমরা গেলাম আপার ঘাগরি। আপার ঘাগরি জলপ্রপাত, ঘাগরি নদী পাহাড়ের উপর থেকে বওয়ার সময় ছোট্ট একটা জলপ্রপাত সৃষ্টি করেছে, কিন্তু এত আওয়াজ, অনেক দূর থেকে সেই শব্দ পাওয়া যাচ্ছিল এবং খুব দ্রুত পড়ছে জলটা। এই নদীটাই আবার পাহাড়ের নিচে নামার সময় লোয়ার ঘাগরি জলপ্রপাত সৃষ্টি করেছে, সেটাও দেখবার মতো। তো আমরা এখানে জঙ্গলের মধ্যে দিয়ে বেশ নিচে নেমেছিলাম, ভালোই লাগছিল, একটা ন্যাচারাল বিউটি এর মধ্যে যা আছে। এখান থেকে আমরা পাইন ফরেস্টের দিকে রওনা দিলাম। পাইন ফরেস্টের মধ্যে দিয়েই আপনি দেখতে পাবেন কোয়েল ভিউ পয়েন্ট। কোয়েল নদী ওই পাহাড়ের মধ্যে দিয়ে যে বয়ে চলেছে, এই পাহাড়ের পাশে দাঁড়িয়ে সেটা দেখা যায়। আর এই পাইন ফরেস্টটাই আমাদের এত ভালো লেগেছিল, আমরা এখানেই সময় কাটাচ্ছিলাম। এমনিতেই কুয়াশার জন্য খুব বাইরে কিছু দেখা যাচ্ছিল না, কোয়েল নদীকে অনেক দূরে একটুখানি দেখা যাচ্ছিল। তো এখানে কিন্তু শীতকাল, মানে সবসময়ই প্রায় হালকা হালকা ঠান্ডা কিন্তু থাকেই, সঙ্গে কিছু একটা রাখতে হয়। ওই যে দূরে কোয়েল নদী যাচ্ছে। যাই হোক, এখান থেকে আমরা গেলাম বনবাংলো। এখানে না অনেক ডাক বাংলো, বন বাংলো এরকম থাকার জায়গা আছে এই পাইন ফরেস্টের মধ্যে, সেগুলো দারুণ। তাদের ট্রি হাউস আছে, এই যে দেখুন, খুব ভাল লাগবে আপনাদের। একটা রাত যদি এখানে থাকেন, মানে রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে আর কি। এমনি ভিতরের রুমগুলোও বেশ পুরোনো দিনের মতো, বিরাট বিরাট রুম, ফার্নিচার সবই যেন ওই মানে ইংরেজ আমলে, ইংরেজরাই অ্যাকচুয়ালি এই বন বাংলোগুলো তৈরি করেছিল। এই জন্যে এই জায়গাগুলো অন্যরকম, মানে সাজানো গোছানো খুব সুন্দর। আর ওদের কাছে বললে খাবার কি খাবেন না খাবেন, সঙ্গে সঙ্গে ওরা রান্না করে আপনাকে খেতে দেবে। তো পরদিন আমরা গেলাম হচ্ছে লোধ ফলস দেখতে। এটিই ছিল শেষ গন্তব্য। যদিও এখান থেকে বেতলা ফরেস্ট, বেতলা টাইগার রিজার্ভ ফরেস্ট যাওয়া যায়, সেটা সময় থাকলে অবশ্যই যাবেন একবার। আর এই পালামৌ জঙ্গলেরই বর্ধিত অংশ এটা, এর মধ্যে দিয়েই যেতে হয় এবং এখানে নাকি চিতাবাঘটাকেও দেখা যায়। এবং একদম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে, যদিও রাস্তাঘাট বেশ ভালো, প্রথম দিকটা ভালো, পরে একটুখানি ইয়ে আছে, মানে এতটা ভালো নেই পরের দিকটা। কিন্তু যাই হোক, আমরা পৌঁছে গেছিলাম লোধ ফলসে। আর লোধ ফলস হচ্ছে বুড়া নদী 469 ফুট উপর থেকে পড়ছে। আর যা গর্জন, মানে সে আপনি মানে ওদের 10 কিলোমিটার দূর থেকেই শোনা যায়, এত গর্জন, একদম ওপর থেকে ঝরে পড়ছে। রাঁচির কিন্তু ফলসে যেমন, এটাও তেমনই, মানে প্রত্যেকটাই বলছে কে কাকে দেখে, এত ভালো। যাই হোক, এই ফলস দেখে অবশেষে আমরা আবার সেই জঙ্গলের মধ্যে দিয়ে রাঁচির উদ্দেশ্যে রওনা দিলাম। রাঁচি থেকে আপনি অনেক ট্রেন পেয়ে যাবেন, রাতের দিকেও ট্রেন আছে, আবার ভোরবেলা ইন্টারসিটি আছে, তাতেও চলে আসতে পারেন। এছাড়া তো বন্দে ভারত, এ ধরনের অনেক ট্রেনই আছে। তো রাঁচি যাওয়া আসাটাও খুব একটা কঠিন নয়। আর এইরকম ছোট ছোট পাহাড়, ঘন জঙ্গল, এত জলপ্রপাত আর এত নির্জনতা আপনি আর কোথাও পাবেন না। তো কাছের মধ্যে যারা এখনও যাননি, অবশ্যই একবার ঘুরে আসবেন রাঁচি। এই যে শেষ যাত্রাকালে আমরা দেখে নিলাম আর একবার কোয়েল নদী। কোয়েল নদী এরকম পাহাড়ি পথে বয়ে চলেছে বলেই কিনা জানি না, মানে খুব ছোটই নদীটা, কিন্তু আওয়াজ খুব। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন
আর দেখতে থাকবেন নতুন নতুন ব্লগ। আর এই রাঁচির হোটেল কিংবা বনবাংলোর ফোন নাম্বার লাগলে অবশ্যই জানাবেন, আমি পাঠিয়ে দেবো।